নমস্কার, এসবি স্যার কমার্স। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আজকে আবার নিয়ে আসলাম রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের কিছু দুটো প্রবলেম এবং তার সলিউশন নিয়ে। আমি সেগুলো ভয়েস দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি স্ক্রিনে যেগুলো যাচ্ছে। প্রথমে প্রবলেমটা আছে, ফ্রম দ্য ফলোয়িং a certain debt equity ratio, ইকুইটির শেয়ার ক্যাপিটাল আছে 2 লাখ টাকা, জেনারেল রিজার্ভ আছে 1.5 লাখ টাকা, 10% ডিবেঞ্চার আছে 1.5 লাখ টাকা, কারেন্ট লায়াবিলিটিস আছে 1 লাখ টাকার। তাহলে আমাদের কি বের করতে বলেছে? ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও বের করতে গেলে আমাদের ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলাটা জানতে হবে। ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা হলো লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। লং টার্ম ডেপ্ট অর্থাৎ দীর্ঘকালীন ঋণ আমাদের যেটা আছে সেটা ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার ফান্ড বলতে ইকুইটি শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যান্ড রিজার্ভ, দ্যাট ইজ জেনারেল রিজার্ভ। তা আমাদের কোশ্চেনে কী কী দেওয়া আছে? এখানে লং টার্ম ডেট বলতে রয়েছে 10% ডিবেঞ্চার, শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে আসবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 2 লাখ, আর জেনারেল রিজার্ভ আছে তোমার 1.5 লাখ। তাহলে 10% ডিবেঞ্চার, লং টার্ম ডেপস হচ্ছে এখানে 10% ডিবেঞ্চার আছে, আর শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস জেনারেল রিজার্ভ। এবার তার মানগুলো আমরা বসিয়ে নেব। ঠিক আছে, 10% ডিবেঞ্চার বসিয়ে নিলাম 1.5 লক্ষ টাকা, ডিভাইডেড বাই বসাবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলা আছে 2 লাখ টাকা, প্লাস জেনারেল রিজার্ভ আছে তোমার ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 2 লাখ টাকা, প্লাস জেনারেল রিজার্ভ আছে 1.5 লাখ টাকা। তাহলে টোটাল হলো লং টার্ম ডেপস হলো 1.5 লক্ষ টাকা, আর শেয়ার হোল্ডার্স ফান্ড হলো 3.5 লক্ষ টাকা। এটার ক্যালকুলেশন করে অ্যামাউন্টটা বেরোবে 0.3:1। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওর কোশ্চেন যেটা চেয়েছিল তার উত্তর কী দাঁড়ালো? 0.3:1। এই রেশিও চ্যাপ্টার করার ক্ষেত্রে বারবার একটাই কথা বলছি, তোমাদের ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আর একটু বলে রাখি যে এটার সিগনিফিক্যান্সটা হচ্ছে যে এটা this ratio measures the contribution of the lenders relative to the contribution of owners. Debt equity ratio is also used as a measure of debt exposure, that is the extent to which the firm has been financed by debt. পরবর্তী প্রবলেম চলে এসছে, সেখানে বলা রয়েছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট ডেপ্ট ইকুইটি রেশিও অ্যান্ড কারেন্ট রেশিও। তাহলে এখানেও ডেপ্ট ইকুইটি রেশিও এবং কারেন্ট রেশিও বের করতে হবে। কোশ্চেনে কী কী দিয়েছে? শেয়ার ক্যাপিটাল আছে 1.5 লাখ টাকা, বিলস পেবেল আছে 13 লক্ষ টাকা, 13,000 টাকা, ক্রেডিটর্স আছে 57,000 টাকা, ডিবেঞ্চার আছে 2,75,000 টাকা, ডেটর্স আছে 95,000 এবং ব্যাংক ব্যালেন্স আছে 45,000 টাকা। লং টার্ম লোন আছে 1 লাখ টাকা, জেনারেল রিজার্ভ আছে 20,000 টাকা। এই অঙ্কটা একটু প্রবলেমটা একটু লেন্দি আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কী করতে হবে? ডেপ্ট ইকুইটি রেশিও বের করতে হবে। ডেপ্ট ইকুইটি রেশিও বের করতে হলে ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা জানতে হবে। আমরা চলে যাব ডেপ্ট ইকুইটি রেশিও লিখব, তার ফর্মুলাটা লিখব লং টার্ম ডেপ্টস ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। লং টার্ম ডেপ্টের মধ্যে কী কী আসবে? ডিবেঞ্চার আসবে, লং টার্ম লোন আসবে।
শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে কী কী আসবে, ওরা যে সমস্ত ডেটাগুলো দিয়েছে তার থেকে আসবে শেয়ার ক্যাপিটাল প্লাস জেনারেল রিজার্ভ। কী বললাম, ডেপ্ট ইকুইটি রেশিও চেয়েছে কোশ্চেনে। তা ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা হলো লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। এখানে লং টার্ম ডেপ্টস কী কী আছে, ডিবেঞ্চার্স আছে, লং টার্ম লোন আছে, ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কী কী আসবে, আগের প্রবলেমেই বলেছি। শেয়ার ক্যাপিটাল বলতে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যদি আলাদা করে দেওয়া থাকে সে দুটোকে অ্যাড করে নিতে হবে, তার সাথে অ্যাড করতে হবে জেনারেল রিজার্ভ। এবার আমরা মানগুলো বসাবো। ডিবেঞ্চার আছে 2,75,000 টাকা, লং টার্ম লোন আছে 1,00,000 টাকা, ডিভাইডেড বাই কী আছে শেয়ার ক্যাপিটাল প্লাস জেনারেল রিজার্ভ। শেয়ার ক্যাপিটাল আছে 1,50,000 টাকা, জেনারেল রিজার্ভ আছে 20,000 টাকা। তাহলে লং টার্ম ডেপ্টস কত আসলো, 3,75,000 টাকা ডিভাইডেড বাই 1,70,000 টাকা করলে অ্যান্সার যেটা বেরোবে 2.2:1। এটা অ্যাপ্রক্সিমেটলি, একটু ডিফারেন্স হতে পারে। অ্যান্সারটা বেরোবে 2.2:1। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওর অ্যান্সার কত বেরোলো, 2.2:1 বেরিয়ে গেল। কোশ্চেনে আমাদের আরেকটা জিনিস চেয়েছে, সেটা কারেন্ট রেশিও। ঠিক আছে, কারেন্ট রেশিওর ফর্মুলা আমাদের জানতে হবে। আগেও কভার করেছি কারেন্ট রেশিওর প্রবলেম নিয়ে। কারেন্ট রেশিওর ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ কারেন্ট অ্যাসেটস কোনগুলো, আমরা জানি ডেটর্স, ইনভেন্টরিজ বা স্টক, বিলস রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো, বিলস পেয়েবল, ক্রেডিটর্স, ব্যাঙ্ক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কিছু থাকলে সেগুলি। তাহলে কারেন্ট রেশিও বের করার জন্য আমাদের প্রশ্নে যে ডেটাগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কী কী পাচ্ছি আমরা, কারেন্ট অ্যাসেটসের মধ্যে আছে ডেটর্স আছে প্লাস ব্যাঙ্ক ব্যালেন্স আছে। কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে কী আছে, বিলস পেয়েবল আছে, ক্রেডিটর্স আছে। তাহলে প্রথমে লিখব কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, ফর্মুলাটা লিখে নিলাম। লিখে তারপর কি করব, কারেন্ট অ্যাসেটস কী কী আছে সেগুলো লিখব। লিখলাম ডেটর্স প্লাস ব্যাঙ্ক ব্যালেন্স, লিখে ডিভাইডেড বাই লিখব কারেন্ট লায়াবিলিটিস যেগুলো আছে সেগুলো লিখব বিলস পেয়েবল প্লাস ক্রেডিটর্স। এইবার এগুলির মান বসিয়ে দেবো। ডেটর্স আছে 95,000 প্লাস ব্যাঙ্ক ব্যালেন্স আছে 45,000, টোটাল করে হচ্ছে 1,40,000 টাকা। কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে আছে বিলস পেয়েবল 13,000 টাকা, ক্রেডিটর্স আছে 57,000 টাকা, টোটাল হলো 70,000 টাকা। তাহলে অ্যামাউন্টটা হলো কত, অ্যামাউন্টটা হলো হচ্ছে 1,40,000 ডিভাইডেড বাই 70,000। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, 2:1। কারেন্ট রেশিওর অ্যান্সার কত, 2:1। রেশিওর ফর্মুলাগুলো ভালো করে পড়বে। রেশিও চ্যাপ্টারের লিমিটেশন, ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস পড়লে হয়ে যাবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করলাম। নমস্কার, এসবি স্যার কমার্স। হ্যালো, ডেপ্ট ইকুইটি রেশিওর যে তাৎপর্য সেটা বলতে পুরোটা বলা হয়নি।
ডেপ্ট ইকুইটি রেশিওর তাৎপর্য হলো এই অনুপাত মালিকদের অবদানের তুলনায় ঋণদাতাদের অবদান পরিমাপ করে। ডেপ্ট ইকুইটি রেশিওকে ডেট এক্সপোজারের পরিমাপ হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ ঋণের দ্বারা ফার্মকে যে পরিমাণ অর্থায়ন করা হয়েছে এই অনুপাতটি সাধারণত 1-এর কম হওয়া উচিত, কারণ এটি দেখাবে যে মালিকের দাবি ঋণদাতাদের চেয়ে বেশি। এটি একটি ব্যবসার জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়, যা ইকুইটির চেয়ে বেশি ঋণ দেয়। অনুপাত 1-এর বেশি হলে এটি ফার্মের মূলধনকে উচ্চমাত্রায় ঋণ নির্দেশ করবে এবং